তারাদাস বন্দ্যোপাধ্যায়, স্বনামধন্য কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পৌত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা এই গল্পটা নিয়েছি মিত্র ও ঘোষ প্রকাশিত তারাদাস বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে লুণ্ঠিত ঐশ্বর্য। ভোরের হালকা কুয়াশায় রেল লাইনের উঁচু জমির ওপর পড়ে থাকা মানুষটাকে আদিনাথই আগে দেখতে পেয়েছিল। পরমেশ ছিল কয়েক হাত পেছনে। আদিনাথকে থামতে দেখে সেও থামল। তারপর তাকালো আদিনাথ যেদিকে তাকিয়ে আছে সেদিকে। অস্পষ্ট কুয়াশার ওপারে তার অবস্থান বিন্দু 10 ফুট ওপরে শুয়ে রয়েছে একটা মানুষ। একটা হাত ছড়ানো, একটা হাত শরীরের তলায় চাপা। ছিটের শার্ট গায়ে, অসহায় দুখানা পা ঢালুর দিকে কিছুটা নেমে এসেছে। এক পায়ে চামড়ার চটি। চাপা সাবধানী গলায় যেন তার কথা শোনবার জন্য কেউ কাছেই লুকিয়ে রয়েছে। আদিনাথ বলল, কাল লাস্ট ট্রেনে কাটা পড়েছে। পরমেশ বলল, চল আদি, বাড়ি চলে যাই। সকালে উঠে কি কাণ্ড। সে নিরীহ ভালো মানুষ। রাস্তায় ভিখারিকে পয়সা দেয়, কারু কাছ থেকে বই পড়তে নিলে প্রতিশ্রুতি দিলে সেটা আবার ফেরত দিয়ে আসে। কোথাও গোলমাল হয়েছে খবর পেলে তার গলা শুকিয়ে যায়। ভেবে দেখবার চেষ্টা করে কোনোভাবে গণ্ডগোলটা তাদের এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে কি না। স্বভাবতই সকালবেলা বেড়াতে বেরিয়ে অপমৃত্যু কবলিত একজন মানুষকে দেখতে তার ভালো লাগেনি। গলার স্বরে আরও তাড়া মিশিয়ে সে বলল, চল না, কি দেখছিস এত? আদিনাথ যেন হঠাৎ শক্ত হয়ে গেছে। চোয়ালটা কেমন চৌকো দেখাচ্ছে। পরমেশের কথায় কান্না দিয়ে সে বলল, আয়, ব্যাপারটা দেখে যাই। আদিনাথের কথা পরমেশ কোনোদিন উপেক্ষা করতে পারে না। মনে মনে সে স্বীকার করে আদিনাথের শ্রেষ্ঠত্ব। পরমেশ আর আদিনাথ কোথাও একসঙ্গে বেড়াতে গেলে পরমেশের মনে সব সময় জেগে থাকে এক পরম নির্ভরতার বোধ। রেললাইনের দুপাটি লোহার মধ্যে দাঁড়িয়ে দাঁতের ফাঁক দিয়ে শব্দ করে বাতাস টেনে নিল আদিনাথ। বলল, দেখ। সম্ভাব্য বিভৎসতা কল্পনা করে পরমেশ অন্যদিকে তাকিয়েছিল। এবার চোখ ফেরালো। না, তেমন বিভৎস কিছু নয়। কোথাও রক্ত নেই, জামা কাপড় বিশেষ অবিন্যস্ত হয়নি, কোথাও ক্লেশের ছাপ নেই। খুব শান্তভাবে এখানে গতকাল রাত্রিবেলা একটি মৃত্যু ঘটে গেছে। পরমেশ ভালো করে বুঝতে পারার আগেই আদিনাথ ঝুঁকে পড়ে মৃতদেহের শার্টের পকেট থেকে তুলে নিয়েছে মানিব্যাগটা। চকচকে চামড়ার ব্যাগ। এক মুহূর্ত সময় লাগলো পরমেশের ঘটনাটা বুঝতে। তারপরই তার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে চলে এলো। কি কি করছিস আদি? চলে আয়। ততক্ষণে ব্যাগ খোলা হয়েছে। ভেতরে খেলা করছে আদিনাথের আঙুল। ফিস ফিস করে যেন নিজেকেই আবার বলল পরমেশ, চলে আয়, চলে আয়। আদিনাথ যেন হঠাৎ জাদুকর হয়ে গেছে। ব্যাগের ভেতর থেকে বের করছে কড়কড়ে 100 টাকার নোট। একটা, দুটো, তিনটে, অনেক অনেক। পরমেশের জিভ শুকনো শুকনো লাগছে। বুঝতে পারছে গণ্ডগোল ছড়িয়ে পড়ছে তার এলাকায়। আদিনাথ চাপা হাসি হাসছে। তার দু চোখে অস্বাচ্ছন্দ্যকর দৃষ্টি। রেখে দে আদি, ফিরিয়ে দে। অনেক টাকা পরম, অনেক টাকা।
ফিরিয়ে দে। আদিনাথ ঘেঁষে এলো, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। 2200 টাকা আছে, 1100 তোর, 1100 আমার, বুঝলি গাধা। 18 টাকা 4 আনা খুচরো টাকায় আছে, সেটা রেখে দিচ্ছি এর পকেটে, কে সন্দেহ করবে। নে চল, এখন পালাই। বিমূঢ় পরমেশ হেঁটে চলল আদিনাথের পিছু পিছু। পরমেশের ঘরে ঢুকে আদিনাথ সাবধানীর মতন দরজা বন্ধ করল। এক গ্লাস জল খেলো কুজো থেকে গড়িয়ে। তারপর চৌকির উপর বসে বলল, ভালোই হয়েছে, তোর বউ এখন বাপের বাড়ি। মেয়ে ছেলে সব ব্যাপারেই বড্ড হাউমাউ করে। আয়, এখন ভাগ করি টাকাটা। পরমেশ এইসব অর্ধেক শুনছিল, অর্ধেক শুনছিল না। সে ভাবছিল রেল লাইনে শুয়ে থাকা সেই ছিটের শার্ট গায়ে মধ্যবয়সী লোকটার কথা। একটুও রক্ত বেরোয়নি, কে যেন নিপুণ হাতে যত্ন করে মাথাটা সরিয়ে রেখেছে। আর একদিকে কেমন পরম আরামে শুয়ে রয়েছে। তার এলাকায় গোলমাল খতম। 11খানা নীল রঙের নোট বাড়িয়ে ধরল আদিনাথ। নে, এগুলো সব তোর। পরমেশ কথা বলল না, যদিও সে বলতে চাইছিল, এমন কেন করলি আদি? টাকাটা নিয়ে নে পরম, আমরা না নিলে অন্য কেউ নিয়ে নিত। অনেক টাকা পরম, অনেক টাকা। 11টা নীল 100 টাকার নোট সামনে স্বর্গোদ্যানের সোনার 11টা আপেলের মতো যেন নির্লব্ধ শূন্যে ঝুলে রয়েছে। পরমেশের বড় টাকার দরকার। সে দিদিবের কাছে 10 টাকা ধার করেছে। বড় কষ্টে সে সংসার চালায়। দুদিন যদি একটু ফুর্তি করা যেত। এ কি পাপ? লোকটা তো মরেই গিয়েছে, সে তো আর চুরি করছে না। করেছে চুরি, সে না নিলে অন্য কেউ নিয়ে নিত। ঠিকই বলেছে আদি। টাকাগুলো নেবার জন্য যখন সে হাত বাড়ালো, তখনও তার বুকের ভিতর 1 মাইল গভীরতা থেকে কে বলছে, না না না। বিয়েতে পাওয়া আলমারির ভিতরে সুতোপার শাড়ির মধ্যে সে গুজে রাখল টাকাটা। সামনে শীত আসছে, চিড়িয়াখানা, থিয়েটার, পিকনিক, ফুলকপি, আরাম আরাম আরাম। রক্তে আচমকা একটা বেপরোয়া ভাব অনুভব করছে পরমেশ। তার ছাদ ফুটো করে হঠাৎ ঝরে পড়েছে অনেক টাকা। এই টাকা তার, একান্তই তার। প্রাপ্য ছিল কি ছিল না সেটা আলাদা কথা। সংসারে এত লোক এত টাকা উপার্জন করে, সবটাই কি তাদের প্রাপ্য? 4 দিন বেশ নিরুদ্রপে কেটে যাওয়ার পর 5ম দিনও যথারীতি দাড়ি কামিয়ে স্নান করে অফিসে বেরোলো পরমেশ। হোটেলে খেলো, কারণ সুতোপা নেই। রান্নার হাঙ্গামা কে করে? অফিসের টিফিনের পর ব্যাপারটা ঘটল। কি একটা ফাইল নিয়ে কাজ করতে করতে অকস্মাৎ তার মনে হলো, এই রে, ঘরের দরজায় বেরোবার সময় তালা দিয়েছিলাম তো। একটু ভেবে দেখল পরমেশ, নিশ্চয়ই দিয়েছিল, অবশ্য দিয়েছিল। এসব তার কখনো ভুল হয় না। আবোল তাবোল না ভেবে বরং কাজে মন দেওয়া যাক। কিছুক্ষণ কাজ করার পর পরমেশ ভাবল, যদি তালা দিয়েই থাকবো, তাহলে এ কথা মনে এলো কেন? রোজই তো তালা দিয়ে বেরোই, কোনোদিন এমন হয় না, আজই বা হবে কেন? নিশ্চয়ই ভুল হয়েছে আজ। হ্যাঁ, তালা আজ দেয়াই হয়নি বটে। এ কথা মনে হতেই
প্রাণ উড়ে গেল পরমেশের। ওই ঘরেই যে তার সব কিছু রয়েছে। আলমারিতে রয়েছে সুতোপার গয়না, বিয়ের বেনারসি, আর আর ওই 1100 টাকা। অত্যাধিক ভয়ে পরমেশের বুক খালি খালি লাগছিল। 2:30টার সময় হাফ ডে লিভ নিয়ে বাড়ি ফিরল পরমেশ। বারান্দায় বাঁক নিয়ে দরজায় পৌঁছানোর আগে কয়েক পা চোখ বুজে হাঁটল সে। দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ এক ঝটকায় চোখ খুলে ফেলল। সব ঠিকঠাক আছে। চাবিবন্ধ তালা ঝুলছে দরজায়। আশ্চর্য, তালা তাহলে সে লাগিয়েই বেরিয়েছিল। ঘরে ঢুকে অনেকক্ষণ চুপচাপ বসে রইল পরমেশ। কেন এমন হলো? কত অদ্ভুত কাণ্ড যে হয়। হাওয়াই শার্ট খুলে পাখা চালিয়ে একটা সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ মনে খটকা লাগলো পরমেশের। অফিস থেকে বেরোবার সময় অফিসের ডেস্কে তালা দিয়ে এসেছিল তো? দেয়নি বোধহয়, তাড়াহুড়োতে ভুলে গিয়েছে। তাই হবে। সর্বনাশ! ওই ডেস্কে রয়েছে পারচেজ অফিসারের জরুরি কাগজপত্র। যদি একটাও কাগজ খোয়া যায় তাহলে ওর চাকরি চলে যাবে। তাছাড়া বড়বাবু ছুটির পর সবার ডেস্ক হাতড়ে দেখেন। আদিনাথের দেওয়া একটা অশ্লীল ছবিওয়ালা বইও সেখানে রয়েছে। বড়বাবু দেখলে কেলেঙ্কারি। প্রাইভেট ফার্ম, এক কথায় চাকরি চলে যাবে। আধ ঘন্টা ধরে চিন্তা করতে করতে মাথা গরম হয়ে গেল পরমেশের। সে বুঝতে পারল হয়তো সে ঠিকঠাকই তালা লাগিয়ে এসেছে ডেস্কে, কিন্তু তবু তাকে যেতেই হবে। একবার দেখতে হবে তালাটা সত্যি সত্যি লাগানো আছে কিনা, নইলে মুক্তি নেই। ছুটি হয়ে যাওয়া ফাঁকা অফিসে দারোয়ানকে বলে ঢুকে নিজের ডেস্কের সামনে দাঁড়ালো পরমেশ। তালাটা লাগানো রয়েছে। ডেস্কের নিরাপত্তা অক্ষুণ্ণ। বিহ্বল পরমেশ হেঁটে হেঁটে অনেক দূর চলে গেল অফিস থেকে বেরিয়ে। মানুষের ভিড় ঠেলে কোনো এক অজানা গন্তব্যে এগোতে এগোতে তার মনে হলো যতই তালা দেওয়া থাক, কি এক অজ্ঞাত উপায়ে অলৌকিকভাবে খুলে যাচ্ছে তার গোপন রত্নাগারের সব দরজা। ফাঁকা হয়ে যাচ্ছে তার যত আলমারির পাল্লা। কালো কালো চেহারার বিরাট দেহ কারা যেন বাইরে বেরিয়েছে লুট করে নিতে তার সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যক্তিগত ঐশ্বর্য। এর থেকে মুক্তি নেই, কোনো মুক্তি নেই। এখন থেকে খুলে যেতে থাকবে সব গোপন কোষাগারের দরজা। সেদিন রাত্রিরে একটা আশ্চর্য স্বপ্ন দেখল পরমেশ। বিশাল এক কালো পাথরে তৈরি প্রাসাদের ভিতর সে চুপ করে দাঁড়িয়ে। বড় বড় মশালের অপার্থিব আলোয় প্রাসাদের কৃষ্ণান্ধকার আরও প্রেতায়িত হয়েছে। বড় ঘরের দূর প্রান্তে কালো সিংহাসনে কে যেন বসে। তার মুখ দেখা যায় না, কারণ সামনে জ্বলছে বিরাট এক অগ্নিকুণ্ড। শিংআলা মুকুট তার মাথায়। পরমেশ বলতে যাবে, কে তুমি? ঠিক তখনই সিংহাসনে ঝুঁকে বসে লোকটি আগুনের ভিতর দিয়ে পরমেশের দিকে একটা হাত বাড়িয়ে দিল। সে হাতে রয়েছে 11খানা নীল রঙের 100 টাকার নোট।